কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ একটা পাহাড়ি বাঁদর ঝাঁপ মারবে। সকলকে গুড মর্নিং ফ্রম জুলুক। আজ 15 এপ্রিল 2025। ঘড়ি কাটা এখন সময় 7:10। আর এখন আমরা বেরিয়ে পড়ছি জুলুক থেকে। আজকে আমাদের যে আসল ট্যুরের যে মজাটা আজকে শুরু হবে, সেই জন্য দেখতে পাচ্ছ একদম পুরো রেডি হয়ে একদম তৈরি হয়ে যাচ্ছি। আর আমি এখন যে জায়গাটা রয়েছি, আজকে কিছুটা হলেও মেঘলা ওয়েদারটা নেই, কিছুটা রোদ বেরিয়েছে। আর এই জায়গাটায় গিয়ে বেশ কিন্তু লাগছে। আর যে সুন্দর পাহাড়ের মাঝখানে যে সূর্যের আলোটা পড়ছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। তো এই হোমস্টে থেকে এক্ষুনি বেরাবো, একটু ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো। ওইদিকে আমাদের গাড়ি রয়েছে, ওই গাড়িতেই আমরা যাব। তো এখানে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। আর আমরা গতকাল যে হোমস্টেতে ছিলাম, হোমস্টে ঠিক কেমন রাত্রেবেলা এতটা পরিমাণে ঠান্ডা ছিল, প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি নেমে গেছিল সেই তাপমাত্রাটা। তো দেখতে পাচ্ছ আর রুমমেটও সে নিকলা একদম রেডি। তো সে জায়গায় আউটডোরটা দিতেই পারিনি। তো এখন আমি রুমটা আবার দেখিয়ে দিই। আমাদের 2টা রুম ছিল, রুম নাম্বার 7 এবং রুম নাম্বার 8। এটা হচ্ছে রুম নাম্বার 7। এটা ছিল গিয়ে আমার বেড। আর দুজন এখানে ছিলাম, আমি আর দীপঙ্কর। এখানে ছিল সৃজন আর ত্রিদীপ। যেমন সব লাগে সবাই রেডি, তাই তো? রেডি তো বন্ধু? তো চলো আর সেখানে দেখি। এখানে এরা সব রেডি। তো আমাদের গাড়িতে এখন সব জিনিসপত্র লোডিং চলছে, নুন দিয়ে আছে। কি হাউদা জোস? হাই স্যার। একদম এই যে জোস দেখা গেল। তো এখানটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তো নিয়ে নিয়েছি পুরো ম্যাগি এখানকার, আর সেই দিয়ে আজকে ব্রেকফাস্ট। কিছুটা তো স্বাদ আলাদাই রয়েছে আমাদের ওখানকার থেকে, অনেকটাই স্বাদ আলাদা। তো খাওয়া দাওয়া করি, গাড়িতে উঠে কথা বলছি। ম্যাগিটা কেমন লাগছে? মানে আমাদের ওখানকার থেকে এখানকার ম্যাগিটা অনেকটা ফারাক আছে। চলো, তো অবশেষে আজকের আমাদের জার্নি এক্ষুনি শুরু হবে। গাড়িটা আসছে, তারপরে আমরা বেরিয়ে যাব প্রথমে জিগজ্যাগ রোডের উদ্দেশ্যে। আর সবাই মোটামুটি সকালবেলা, এখন বাজে প্রায় 7:30। তো সবাই মোটামুটি ফুল জোশ আছে, তাই তো ধন্যবাদ? জোশ তো জোশ আছে তোমার মধ্যে না? জোশ শুকিয়ে গেছে একদম। পূর্ব দৃশ্য কিন্তু এই তো আমাদের গাড়ি চলে এসছে। চলো সময় ঘড়িতে এখন 8:04। আমরা এখন পৌঁছে গেছি জিগজ্যাগ রোডে। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা না পুরা ভালোভাবে দেখা যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন আজকে ঘোরাটা সার্থক আমাদের। কাঞ্চনজঙ্ঘা জীবনে প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখা বা জীবনে প্রেমে পড়া প্রথম, দুটোরই কিন্তু একটা আলাদাই অনুভূতি। দুটোই কিন্তু হয় ক্ষণস্থায়ী, যেটা কখনো চিরস্থায়ী হয় না। দেখা যাচ্ছে এখানটায় জিগজ্যাগ রোড, সবই যেন ছবির মতো স্পষ্ট। দাদা কোথেকে আসছেন? মালদা থেকে। এখানে যেদিকে দেখাও সেদিকে বাঙালি। বাঙালি ছাড়া ঘোরাটা কেউ পছন্দ করে না। বাঙালি হচ্ছে ভ্রমণ পিপাসু। এটা হচ্ছে জিগজ্যাগ। সুন্দর দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছিলাম, ওয়েলকাম টু ডে
4। তো এখন আমরা এগাবো বাবা মন্দিরের উদ্দেশ্যে। আর চারিদিকে কিন্তু পর্যটক, প্রচুর কিন্তু পর্যটক রয়েছে চারিদিকে, যেখানে থাকো সেখানেই বাঙালি, কারণ বাঙালি হচ্ছে ভ্রমণ পিপাসু। আর এখান থেকে যে ভিউটা না, জাস্ট অসাধারণ লাগছে। সময় ঘড়িতে এখন 8:32। আমরা পৌঁছে গেলাম থাম্বি ভিউ পয়েন্টে। তো you are passing through ভিউটা কাঞ্চনজঙ্ঘার বেশ সুন্দর, যেদিকে তাকাও সেদিকেই পর্যটক। কাঞ্চনজঙ্ঘা এটা পুরোটাই দেখতে পাচ্ছ। আমরা এখন রয়েছে থাম্বি ভিউ পয়েন্টে, আর এইখান থেকে পুরো সুন্দর লাগছে। এখন আমরা বাবা মন্দিরের পথে, আর দেখা মিলল আমাদের বরফের একটু সামান্য পিকচার বাকি আমরা দোস্ত। আর এই নাথাং ভ্যালিতে কিন্তু বরফ দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর কিন্তু বরফ রয়েছে। এর চেয়ে কিন্তু বরফ আছে নাথুলাতে। নাথাং ভ্যালির বরফ জাস্ট বেশ সুন্দর লাগছে। তো মাঝখানে কিছুটা মেঘলা হয়ে গেছিল, বাট স্টিল তাও রোদ দেখা দিচ্ছে। সেই লাগছে, সেই লাগছে। ভাই বরফ দেখো। ঘড়ির কাঁটায় এখন সময় 9:30। আমরা পৌঁছে গেছি বাবা মন্দিরে। আর এখান থেকে গোটা পাহাড়ের ভিউটা কিন্তু অপূর্ব লাগছে। চারিদিকে বরফের মাঝখানে আমরা বর্তমানে দাঁড়িয়েছি বাবা হরভজন সিং এর মন্দিরে। তো বাবা হরভজন সিং ছিলেন কিন্তু একজন ইন্ডিয়ান আর্মি। বাবা হরভজন সিং ছিলেন একজন ইন্ডিয়ান আর্মি। 1946 সালের 30শে আগস্ট সদরনা গ্রামে অবিভক্ত ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। পড়াশোনা শেষ করে 1965 সালের 30শে জুন পাঞ্জাব রেজিমেন্টে যোগ দেন। 1964 সালের 22 বছর বয়সে তিনি কর্মরত ছিলেন সিকিমের নাথুলায়। তার ঠিক বছরখানেক আগে ওই অঞ্চলে সাক্ষী ছিল ইন্দোচীন যুদ্ধের। সীমান্তবর্তী অঞ্চল হয় যুদ্ধ পরিস্থিতি না থাকলেও নাথুলা সবসময় একটি স্পর্শকাতর জায়গা। 1964 সালের অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগ হয়। সেই দুর্যোগের সময় তিনি রওনা দিয়েছিলেন আউটপোস্টের পথে, কিন্তু তিনি তার গন্তব্য আর পৌঁছাননি। জিনিসপত্র সরবরাহকারী ঘোড়ার একটি কলামের নেতৃত্ব দেওয়ার সময় হিমবাহে ডুবে গিয়েছিলেন। তিনি তার এক সহকর্মীকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন তার নিথর দেহটি কোথায় আছে। অবশেষে 3 দিন তল্লাশির পর ওই জায়গায় ওনার দেহ এবং ওনার অস্ত্র খুঁজে পাওয়া যায়। এই মহান বীর এখনও এই সীমান্তে ডিউটি করেন। ভারত চীনের মধ্যে যুদ্ধের ঘটনা ঘটলে তিনি আগে থেকে সতর্ক করেন। কোনো সেনায় ডিউটি করতে গিয়ে ঘুমিয়ে এলে চোয়ার মেরে ঘুম থেকে উঠিয়ে দেন।
এবং উনি এখনও ভারতের একজন বেতনভুক্ত সৈনিক। প্রতি বছর উনি বাড়ি যান। ভারতের এই বীর সৈনিককে আমার নতমস্তকে প্রণাম। এতক্ষণ এই গল্পটি শোনার পর যদি আপনার শরীরের রক্ত গরম হয় তাহলে সত্যি আপনি একজন দেশপ্রেমিক। ভারত মাতা কি জয়, জয় হিন্দ, বন্দে মাতরম। আমরা এখন বাবা হরভজন সিং মন্দিরে পেরিয়ে যাচ্ছি, যেহেতু শুনলাম নাথুলাতে নাকি বরফ পড়ছে, তো ওই কারণটার জন্য আমরা এখন যাই, তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে, নাহলে পাস পাবো না। তো প্রায় আমরা এখন 12,400 ফিটের উপরে রয়েছি। ব্রিদিং প্রবলেমটা আশা করছি বুঝতে পারছেন। তো আমরা এখন যাব। সময় ঘড়িতে এখন 10টা বাজে। আমাদের নাথুলা যাওয়ার জন্য পারমিট নিতে হলো এখানকার ক্যাম্প থেকে, আর্মি ক্যাম্প থেকে এখানকার ক্যাম্প পাস নিতে হলো। তো এবার আমরা যাচ্ছি নাথুলার উদ্দেশ্যে। একটু ঠান্ডা, প্রচুর ঠান্ডা রয়েছে। নাথুলা গিয়ে এখন কথা বলবো। তো ফাইনালি চলে এসেছি দীর্ঘ অবসাদের পরে নাথুলা। এখানে এসে ছেলেপুলেরা তাদের ব্যায়াম করা শুরু করে দিয়েছে। ঠিক আছে, ছেলেপুলেরা এখানটায় ভাই পুরা বরফ, সেই লাগলো, সেই লাগছে ভাই, সেই। তো শুনিস না, একটু একটু পড়েছো, চশমাটা পরি আমি, কেমন লাগছে বলো? তাড়াতাড়ি কর। চারিদিকে যেখানে তাকাও সেদিকেই বরফ, চারিদিকেই বরফ মিত্র। ওই বরফে না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, চারিদিকে পুরো বরফে। পুরো নিঃশ্বাসের প্রবলেম প্রচন্ড চলছে, নিঃশ্বাস প্রশ্বাসে। ঠিক আছে, আরো সেদিকে আছে, উপরেছো উপরেছো। ওখানে সব পাওয়া যাচ্ছে, বিভিন্ন ড্রেস আরো সমস্ত কিছু। আমরা এখন রয়েছি কাছাকাছি 14,000 ফিট উপরে। ঠিক আছে, মানে কথা বলতে কিন্তু প্রবলেম হচ্ছে, কারণ পুরো যেদিকে তাকাও সেদিকে পুরো বরফ। ভাই ফাইনাল ম্যাচের পারফর্ম হওয়াটা পেনি কেমন লাগছে? মিত্ররা তুমি বলো। স্বর্গে আছি, স্বর্গে, একদম পুরো স্বর্গ। আমরা স্বর্গকে উপলব্ধি করছি, মনে হচ্ছে না কৈলাস, ভগবান শিবের জায়গায় চলে এসেছে। अरे मेरे पास बहुत पड़े हैं, कितना क्या बोलो, 100 GB पड़ा है। চীনের ওইটা হচ্ছে চীন। আজকে ভিড়টা যাওয়া জায়গা নেই, এত পরিমাণ ভিড়। প্রায় এখানে পশ্চিমবঙ্গের মানুষ রয়েছে। হ্যাঁ, পাওয়া যাবে মজা, একটু খেলা শুরু করো। ভিজে গেছে পুরো, উড়ি না পুরো উড়ি না। ওকে বন্ধু, সামনে ভিজে যাবে। বাইরে জাস্ট এই জায়গাটা দেখুন, নাথুলা জাস্ট এন্ট্রিতে জাস্ট দেখুন। ঠিক আছে, মানে ভিড়, মানে প্রচুর ভিড়। আমরা যখন এলাম আধা ঘন্টা মতো আগে এরকম ভিড় কিন্তু ছিল না, যেহেতু এটা পিক টাইম। ঠিক আছে, এই টাইমটা যেহেতু পিক টাইম, কারণ ভিড়টা চারিদিকে লোকারণ্য। বরফকে তো খুঁজে পাওয়া দায় হয়ে পড়েছে, মানুষের আড়ালে বরফ ঢাকা পড়ে গেছে। নাথুলা সম্বল
কাঞ্চনজঙ্ঘা থার্ড হাইয়েস্ট পিক 821। মিত্র, অনুভূতি কেমন? দারুণ অনুভূতি। অনুভূতি কেমন? সত্যি কথা, এই অনুভূতি প্রচুর ভালো লাগছে। মানে সবাই মিলে এসছি আজ, চারিদিকেই দেখতে পাচ্ছ বরফ, মানে এক্সপ্লেন করতে পারছি না কতটা ভালো লাগছে। ঠিক আছে, এখানে মনে হচ্ছে না শুয়ে যাবো, পুরো গলা তো বসেই গেছে অলরেডি আমার। তাও তো এখানে খেলাধুলা করছে। চল হচ্ছে তুই আগে তো ভিডিও করিস, ঘোড়া কোথায়? এ লাগে লাগে, ওই লাগবে। এ ফটো তুল, ফটো তুল, বাদ দে। বে লাগবে এখানে, এখানে সেখানে লেগে গেলে এখানে কোনো ইয়ে নেই যে তোর ট্রিটমেন্ট করবে। বন্ধুরা দেখতে পাচ্ছ একটা পাহাড়ি বাঁদর ঝাঁপ মারবে। তো বন্ধুরা কাছাকাছি এখন তাপমাত্রা বলছে প্রায় 2 ডিগ্রি খানিক নেমে গেছে, বেশি কত 2 ডিগ্রি। হ্যাঁ, বরফ তো এটা। তো আর হচ্ছে না, অনেকটা যেতে হবে আমাদেরকে, কারণ চারিদিকে ঘন কুয়াশা। তো নাহলে স্নোফল যদি শুরু হয়ে যায় এখন যেতে বড় সমস্যা তৈরি হবে। তো সেই কারণটার জন্য আমরা যাচ্ছি এখন। মাইক টাইক সব বন্ধ করে দিই, মাইকেও চার্জ নেই, ফোনেও চার্জ নেই। তো গাড়িতে উঠে আর পরবর্তী অ্যাক্টিভিটিগুলো, এরপর আমাদের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে গ্যাংটক। তো গ্যাংটক গিয়েই গ্যাংটক যেতে আপনার সাথে কথা হবে। মানে এ সুখের ভাগ হবে না, বাস্তব সত্যি কথা। পয়সা আছে, পয়সা বের করুন, পয়সা জমান, টাকা পয়সা জমান, গাড়ি করুন, বেরিয়ে চলে আসুন পাহাড় ঘুরতে। যারা সমুদ্র ধারে মানুষ, যারা সমুদ্রপ্রেমী, যারা পাহাড় প্রেমী, তারা পাহাড়ে, এই হচ্ছে ব্যাপার। তো তো বন্ধুরা আজকে আমরা বরফে খেলছিলাম, ঠিক আছে। এবার খেলতে খেলতে আমরা একটু বরফ নিয়ে ছোটাছুটি করতে পারছি, সেখানে একটা কাণ্ড ঘটে গেছে। ডিসক্রাইব করো কি কাণ্ড? দুর্ঘটনা ঘটে গেছে। সেখানে মৃণাল একটি মেয়ের কানে বরফের গোলা ছুঁড়ে দিয়েছে। ইচ্ছা করে মেয়েটি আমাদেরকে মারতেই আসতো। এই ছেলেটা সৃজন, এই যে দেখতে পাচ্ছ সৃজন, আমরা সবাই আমাকে বরফ ছুঁড়েছিল, আমি তাকে দিতে রিটার্ন মারতে গেছিলাম বরফটা। না না, বসে পড়েছে, আমি কি করবো সেখানে? তার কানে ঠাই করে লেগেছে। মেয়েটাকে মারা ধান্দা ছিল মৃণাল। সেখানে একে বাঁচানোর জন্য আমরা সবাই সরি 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 দিদি সরি, দিদি সরি এই বলে গেছি। ব্যাপার। তো আজকে আরো একটা ছেলে আমাদের সঙ্গে একটা মেয়ে পটিয়ে এসেছে, দ্য ওয়ান এন্ড অনলি প্লিজ ওয়েলকাম ধনঞ্জয় মল্লিক। মিস্টার ধনঞ্জয় মল্লিক। তা একটা না দুটা কিরকম মেয়ে পটিয়ে তোমার কেমন অনুভূতি? পাটনা থেকে যে মেয়েটার সাথে কি কথা বললি, কি মেয়েটার সাথে ধনু এখন ডেটে যাবে। ওটা প্রাইভেট কথাবার্তা, রাত 12টার পর কথা হয়। যাই হোক, ফোন নাম্বার নেওয়া হয়ে গেছে, চাপ নেই, মত পে চর্চা হোগা। নাথুলা পাস পেরিয়ে পাহাড়ের ওপর বরফের আভা দেখতে দেখতে আমরা চলেছি গ্যাংটকের পথে। তো আজকের এই ভিডিওটা আর বেশি বড় করব না। এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে গ্যাংটকের পথে। ততক্ষণের জন্য টাটা।